যে আমরা ইতিহাসের দ্বারা প্রত্যাখ্যাত, ভূগোলের দ্বারা প্রান্তিকায়িত একটা অঞ্চল। তো সেই জায়গায় আমার যে বিশ্ববিদ্যালয়, সেটাতে আমি যে পৃথিবীব্যাপ্ত যে বিশ্বব্যাপ্ত যে বিদ্যা চর্চা তার মধ্যে থাকবো। যে কারণে লিটল ম্যাগ আমি যেহেতু চিরকাল লিখেছি, আমার মনে হয়েছে তার মধ্যে আমি গোটা বিশ্বকে পাচ্ছি, আমার অন্যত্র যাওয়ার তো দরকার নেই। কেন? আমার মনের ভেতর থেকে আমার কখনো সে অনুভব আমি করিনি। আর ওই যে বলেন আমার বইটুই বেরোয়, লক্ষ্য করে দেখবেন সেই অর্থে একটাও কিন্তু বড় পাবলিশার নয়। হয় তারা লিটল ম্যাগাজিন করতে করতে এক সময় পাবলিশার হয়ে গেছে, অথবা নিতান্তই ছোট পাবলিশার, এর বাইরে আমি কখনো যাইনি। এমন তো নয় যে আমি এদের কাছে যদি বই দিতে চাইতাম তারা বই নিত না, বরং হয়তো নিত। কিন্তু আমার কখনো এই তাগিদটা আসেনি, কেননা আমি বই লিখে বই বিক্রি করে টাকা উপার্জন করব, একটু সরাসরি বলছি, যেটা আমার কখনো আমার অভিপ্রায় ছিল না। আমার অভিপ্রায় ছিল একটা যুদ্ধ জারি রাখা। যে আপনাদের হয়তো জানা আছে যে যুদ্ধ জারি রাখার জন্য গত 10 বছর ধরে আমার মনে হয়েছে যে আমি একটা শতকৃতু পত্রিকা সম্পাদনা করতাম অনেক তরুণ বয়সে। আবার অবশ্য সেটা আবার 2 সংখ্যা পুনঃ প্রকাশিত হয়েছে, সেটা আলাদা কথা, 35 বছর পরে। তারপর এছাড়াও দিরালাভ বলে একটা অভিনব পত্রিকা আমি করি। ভুলে যাওয়ার আগে মানে কোন ধরনের যুদ্ধ জারি রাখা? এটা হচ্ছে গিয়ে নিজের মধ্যে, দেখুন, যে যুদ্ধ নিজের ভেতরে একা করতে হয় তার চেয়ে কঠিন যুদ্ধ আর কোথাও নেই। যুদ্ধটা তো আসলে নিজের সাথেই, নিজের সঙ্গে নিজের। আমি যেন, কারণ আমাকে স্খলনের দিকে নিয়ে যাওয়ার অনেক পথ সব সময় আছে এবং উগ্রভাবে আছে। সেটা সম্পর্কে যে আমি একটা অন্য কথা বলি, যে আমি কোথাও যাওয়ার জন্য না, কোথাও দৌড়বার জন্য না, আমি যে জায়গায় এখন আছি সেই জায়গাটা থাকার জন্যই আমাকে এখন প্রাণপণে যুদ্ধ করতে হবে। আমি যদি ওই জায়গাটাতে থাকি, যে জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে আছি, তাহলে আমি জানি না কথাটা বুঝাতে পারলাম কিনা, আমার মনে হয় এটা অনেক যথেষ্ট। এবং এই জন্যই আমি ডায়লগ শুরু করি। আমরা বন্ধুদের মধ্যে অনেক সময় আলাপ করার সময় বলি আর কি, যে নিজেকে বিচ্যুত করার জন্য কোনো কষ্ট করতে হয় না, গা ভাসিয়ে দিলেই বরঞ্চ নিজেকে ঠিক রাখার জন্য কষ্টটা বেশি করতে হয়। আমি ওই যুদ্ধটা করার জন্যই দিরালাপ, যার মানে হচ্ছে ডায়লগ, সেটা আমি শুরু করেছি গত 10 বছর ধরে। শিলচর শহরে এটা কখনো ঘটেনি। সাধারণত আমার গবেষক গবেষিকা ছাড়াও যারা নতুন চিন্তা করেন এবং সমাজ সাহিত্য সম্পর্কে ইতিবাচক ভাবনা করেন, তাদের নিয়ে আমরা প্রতি মাসে বসি। একবার হয়তো কোনো কারণে আমি ছিলাম না, এ কারণে হয়নি, এবং প্রতি 2 মাসে আমরা পত্রিকা করছি। আজকে গত 10 বছর ধরে এটা অক্ষুণ্ণ আছে। এবং ছোট ছোট লেখা, বিভিন্ন আগে থেকে ঠিক করা বিষয় নিয়ে, এই বিষয়গুলো যাকে বলে যে সন্দীপন চট্টোপাধ্যায়ের কথা ব্যবহার করলে কোনো খুকুগদ্য লেখার জন্য না, বা পুতুপুতু করার জন্য না, জীবন সম্পর্কে, যে চলমান ঘটনার সম্পর্কে আমাদের তর্জনীটা সবসময় উত্তোলিত করে রাখার জন্য। এবং একা তো কোনো কাজ করা যায় না। লিটল ম্যাগের অগ্রগতির ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? 2 বাংলার আপনি কি মনে করেন লিটল ম্যাগ আন্দোলন যথেষ্টভাবে বিস্তারিত হচ্ছে এবং প্রতিষ্ঠিত হচ্ছে এবং পাঠক তৈরি হচ্ছে? পাঠক তৈরি তো হচ্ছে, এটা চলমান প্রক্রিয়া। তবে আজ থেকে 20 বছর আগে আমি যতটা আশাবাদী ছিলাম, একদম সত্যি কথা বলছি, আমি আর তত আশাবাদী নই। কারণ একটু আগের যে আমাদের আলোচনা, সেটা কিন্তু আমরা লিটল ম্যাগের ক্ষেত্রেও প্রতিষ্ঠিত করতে পারি। লিটল ম্যাগটা প্রথম দিকে বিকল্প ছিল এবং তার উদ্যোক্তা যারা, পাঠক যারা, সমস্ত বিষয়টাই একটা বিকল্প ছিল। কিন্তু একটা পর্যায়ে এই পশ্চিমের মানে ইনফরমালকেও বাজারজাতকরণের মতো লিটল ম্যাগেরও কিন্তু এরকম কিছু বিচ্যুতি, আমি জানি না এই শব্দটা ব্যবহার করা উচিত কিনা, এক ধরনের মেগাকরণ অন্তত কলকাতায় ঘটে গেছে। আমি কারণ নাম করব না। যে সমস্ত বিষয় নিয়ে তারা কাগজ করছেন, যার বিরুদ্ধে হয়তো সেই পত্রিকায় আজ থেকে 30 বছর আগে প্রকাশ্যে নানা কথা বলেছিল, আজকে তারা সেই শুধু গা ভাসায়নি, তারা তার একটা অত্যন্ত হাতিয়ার হয়ে উঠছে। এর চেয়ে দুঃখের, এর চেয়ে বেদনার আর কিছু না। এবং এটার বিরুদ্ধে আমাদের আক্রোশ এখন পরিচালিত হওয়া, এবং এটাও আমার মনে হয় আমরা ওই চলমানতার মধ্যে ফেলে দিতে হবে। থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস থেকে আবার কিন্তু সিনথিসিসও থিসিস হবে, আমি বিশ্বাস করি। এবং সেখান থেকে আবার আরেকটা দিকে, কারণ স্ট্যাটিক না তো আসলে কোনো কিছু। স্ট্যাটিক না, এভরিথিং ইজ ডাইনামিক। ডাইনামিক অফ স্ট্যাটিক সিস্টেম, দিস ইজ লাইফ। একদিক দিয়ে হচ্ছে সমস্ত কিছু স্ট্যাটিক, কিন্তু তার মধ্যে দিয়ে যে ইনার ডাইনামিজম, সেটা যে আবিষ্কার করতে পারে সেই পারে। আমি একটা কথা চাই, আরেকটা বিষয় আপনার সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের প্রাচ্যে নিজেকে ঠিক রাখার জন্য এই যে সবসময় টান টান থাকতে হয়, যুদ্ধাবস্থা
বজায় রাখতে হয়। আমরা পশ্চিমে কিন্তু এটা দেখি না, কারণ ওদের অনেক কিছু সলভ হয়ে গেছে বেসিক প্রবলেমগুলো, এবং এক ধরনের তারা কিন্তু এমনকি আমার কাছে মনে হয় যে সততাটাও আমরা যতটুকু উচ্চারণ করি, পশ্চিমে কিন্তু সেটা করে না। তারা মনে করে এটা মীমাংসিত যে একটা মানুষ তো সৎ হবেই, এবং এখানে কিন্তু আমরা এটা মানে আমাদের যেটা সচেতন ভাবে অর্জন করতে হয় বা সচেতন ভাবে রক্ষা করতে হয়, এখানে কিন্তু দেখা যায় যে এটা সে কোনো চাপই অনুভব করছে না যে এটা তার সচেতন ভাবে কিছু করতে হবে। এটা সে ভাবছে এটাই তো স্বাভাবিক। একটা মানুষের মানবিক গুণাবলীর মধ্যে, সাধারণ মানবিক গুণাবলীর মধ্যে তো এটা থাকবে যে সে মিথ্যা বলবে না, সে একটা চুরি করবে না, এবং এটাকে একটা মানে প্রাতিষ্ঠানিকতার মধ্য দিয়ে একটা অভ্যস্ততার জায়গায় কিন্তু তারা নিয়ে গেছে। তো এই নিয়ে যাওয়ার পর তো আর টান টান ভাবটা বা যুদ্ধাবস্থাটা কিন্তু আমরা দেখি না। এখানে কিন্তু অনেক রিলাক্টেন্ট একটা সোসাইটি বা একটা মানুষও ব্যক্তিগত পর্যায়ে, এবং এটা কিন্তু আমি খুব সচেতন ভাবে লক্ষ্যও করি বিষয়টা, যে এত রিলাক্টেন্ট ভাবে সে কিভাবে ভালো থাকে। যেমন আমার এক পড়োশী আছে, সে মার্ক্সবাদী না, সে ঘোষিতভাবে কোনো সমাজকর্মীও না, কিন্তু সে অত্যন্ত সাধারণ একটা ঈর্ষণীয় একটা জীবন যাপন করে, যেটা সে নিজে জানে না ঈর্ষণীয়, আমার কাছে মনে হয়, কিন্তু সে সাধারণ একটা মানুষ। সুতরাং এবং তার এই এটা তার কাছে, এই জীবনটাই তার কাছে স্বাভাবিক। সে 10টা মানুষের উপকার করার চেষ্টা করে, নিজের সময়টা অন্যকে দেওয়ার চেষ্টা করে, বা একটা মানুষে সে গায়ে পড়ে সহযোগিতা করতে চেষ্টা করে। তো এই বিষয়টাই যে প্রাচ্য এবং পাশ্চাত্যের, এটার সাথে কি আপনার মনে হয় যে মানুষের বেসিক নিডস আসলে সলভ হওয়াটা জরুরি, এবং সেটা হয়ে গেলে একটা সমাজ অনেক কিছু চাপহীনভাবে অনেক কিছু অর্জন করতে পারে? এরকম কি আপনার মনে হয় কখনো? ভারী চমৎকার কথা। তবে আমি আসলে পশ্চিমের কথা তো সত্যি জানি না, কারণ আমি তো এই লন্ডনে 10 দিনের জন্য এসে আর কি বোঝা যায়, ওই আপনাদের মধ্য দিয়ে যতটুকু বোঝা। তবে পশ্চিমকে আমাকে বুঝতে হয় কিন্তু সাধারণত নানা পরোক্ষ সূত্রের মধ্য দিয়ে। এই জিনিসটা আমার জানা ছিল না, জেনে উপকৃত হলাম। তবে একটা কথা আপনার কথা সূত্র ধরে বলি, আমি বিশ্বাস করি যে আগে আমার বেসিক এমিনিটিস গুলো যেগুলো, সেগুলো আমার পাওয়াটা আগে দরকার। আমরা যে এটা যে কত দরকার এটা আমরা ভুলে গেছি। এটাই হচ্ছে গিয়ে আমাদের অন্তত ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় একটা আর্থিক সংকটের জায়গায় দাঁড়িয়ে গেছে। তো বেসিক এমিনিটিস যখন পূর্তি হয়ে যাবে আমাদের, সেই মুহূর্তে হয়তো আমরা আরেকটু বেটার মানুষ, এটা আরো একটু ভালো মানুষ হিসেবে আমরা হয়তো ইয়ে করবো। আমার মনে পড়ছে জীবনানন্দ কি কেন অবধারিত ভাবে আমি জানি না কোথা থেকে ভেসে এলো, জীবনানন্দ এবং রবীন্দ্রনাথ প্রিয়, হ্যাঁ অবশ্যই প্রিয়, তারা দুজনকে আমি ধরে আছি আমার মতো করে আর কি। তো প্রায় ততদূর ভালো মানব সমাজ যে বলেছিলেন না জীবনানন্দ, যে প্রায় ততদূর মানে কত দূর, মানে যতটুকু পর্যন্ত নিঃশ্রেয়স চেতনা যায় আমাদের। কিন্তু সেটা কখন যেতে পারে? যখন আমি আমার মৌলিক প্রয়োজনগুলো মেটাতে পেরেছি। কিন্তু সেই মৌলিক প্রয়োজনের যে সেটা তো পশ্চিমের তৈরি করা চাহিদা অনুযায়ী হবে না। সত্যি সত্যি যেগুলো আমার মৌলিক চাহিদা, যেখানে আমার মেধাকে জেনে বা না জেনে আমার বিক্রি করে দিতে হবে না। মেধা শুধু নয়, আমার স্বপ্নকেও আমি জেনে বা না জেনে বিক্রি করব না কারোর কাছে। এইরকম একটা জায়গা যদি হয়, তাহলে হয়তো একটা নিঃশ্রেয়স মানব সমাজ স্বপ্ন দেখেছিলেন জীবনানন্দ, সেটা পূর্ণ হতে পারে। এটা আমার, কিন্তু সেটাও আমি যেটা বলছি অনেক টেন্টেটিভ মাত্র, কারণ এটা আপনার কথার সূত্রে বললাম মাত্র এবং আমার বিশ্বাস থেকে বললাম, কিন্তু এর বেশি আমি বোধহয় এই মুহূর্তে আর কিছু বলতে পারছি। সৃষ্টিশীলতার সাথে রাজনৈতিক বিশ্বাসের বা রাজনৈতিক সচেতনতার সম্পর্কটাকে আপনি কিভাবে দেখেন? এটা একটা অত্যন্ত জরুরি প্রশ্ন, অথচ যেটাকে আমরা অত্যন্ত সহজিয়া মীমাংসার দিকে যাই চিরকাল, অন্তত আমার দেশে তো নিশ্চয়ই। আমি গভীরভাবে বিশ্বাস করি এবং এই বিশ্বাস থেকে আমি কোনোদিন স্খলিত হব না যে ওসব, তার আগে নির্ভর করবে রাজনীতি বলতে আমি কি বুঝি। কিন্তু আমি তার মধ্যে যাবো না, আমার কথাটা অনেক বড় দীর্ঘ হয়ে যাবে, তার দরকার নেই। কিন্তু রাজনৈতিক বিশ্বাস যার গভীরভাবে নেই, সে কখনো কোনো সত্যিকারের সৃষ্টিশীল কাজে যেতে পারে না। কারণ সে সৃষ্টিশীল করছে কেন? করছে যে একটা বিশ্বব্যাপ্ত